গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস, পর্ব ১। ব্যোমকেশকে একরকম জোর করিয়াই বাড়ি হইতে বাহির করিয়াছিলাম। গত ১ মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করিয়াছিল। একগাদা দলিলপত্র লইয়া রাত দিন তাহার ভেতর হইতে অপরাধের অনুসন্ধানে ব্যাপৃত ছিল, এবং রহস্য যতই ঘনীভূত হইতেছিল ততই তাহার কথাবার্তা কমিয়া আসিতেছে। লাইব্রেরি ঘরে বসিয়া নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘাটিয়া ঘাটিয়া তাহার শরীর খারাপ হইয়া পড়িতেছে দেখিতেছিলাম। কিন্তু সে কথা আর উল্লেখ করিলে সে বলিত, না, বেশ তো আছি। সেদিন বৈকালে বলিলাম, আর তোমার কোনো কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক, দিনের মধ্যে অন্তত ২ ঘন্টা তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে, ২ ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না, চলো। কাগজপত্র সরাইয়া রাখিয়া সে বাহির হইল বটে, কিন্তু তাহার মন সে অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়ে নাই, বুঝিতে কষ্ট হইল না। লেকের ধারে বেড়াইতে বেড়াইতে হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হইয়া গেল। অনেকদিন তাহাকে দেখি নাই। আয়ে ক্লাসের ২ জন একসঙ্গে পড়িয়াছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সে অবধি ছাড়াছাড়ি। আমি তাহাকে দেখিয়া বলিলাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখিয়া সহস্যে বলিল, অজিত, তাই তো হে, কতদিন পর দেখা, তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সহিত পরিচয় করিয়া দিলাম। মোহন বলিল, আপনি? বড় খুশি হলাম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করিলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াইতে বেড়াইতে নানান কথায় ঘণ্টাখানেক কাটিয়া গেল। লক্ষ্য করিলাম, সাধারণ কথাবার্তার মধ্যে মোহন ২-১ বার কি যেন বলিবার জন্য মুখ খুলিয়া আবার থামিয়া গেল। ব্যোমকেশও তাহা লক্ষ্য করিয়াছিল, তাই একসময় অল্প হাসিয়া বলিল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জিত হইয়া বলিল, একটা কথা বলি বলি করিতেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়। অথচ আমি বলিলাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতির হাত থেকে নিষ্কৃতি তো দেওয়া হবে। জালিয়াত? আমি বুঝাইয়া দিলাম। তখন মোহন বলিল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশ হাসিবে। ব্যোমকেশ বলিল, হাসির কথা নিশ্চয়ই হলে হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ধাবিত করে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে কহিল, আপনি ঠিক ধরেছে। জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পুঙ্গচল শক্তিরহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য পেয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা কহিতে কহিতে আমরা একটা ব্রিজে আসিয়া বসিয়াছিলাম। মোহন বলিল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শোনো। কোন এক মানুষের বাড়িতে আমি গৃহচিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক ১৫,০০০ টাকা আয়।
সুতরাং আর্থিক অবস্থা কিরকম বুঝতেই পারছে। এইবারের কর্তা এবারের যিনি কর্তা তার নাম নন্দলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে ৫০ বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু আরো কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যাবে না। তাছাড়া পক্ষঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাঙ্গে মনে পড়ে যায়। এই নন্দলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সদিগ্ন, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে তার সদ্ভাব নেই। তার ইচ্ছা, যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনো তাই করে বেড়ান, কিন্তু প্রকৃতি বাদ সেধেছেন, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী সদ্য লোকের দারুণ রাগ আর ঈর্ষা যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্বব্রহ্মাণ্ডের উপর কদর্য গালাগালি বর্ষণ করেন, আর দিস্তে দিস্তে কাগজ অনবরত লিখে চলেছে। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে তার লিখে যাচ্ছে। সম্পাদকের ওপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিতও হতে পারে। একবার মাত্র সে লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প বললে তাদেরও বোধ করি দাঁত কবাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হাসিয়া বলিল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়া একটি নিজে ধরাইয়া বলিল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়। কেমন? কিন্তু তা নয়, এর আর একটা মস্ত গুণ আছে। এই শরীরের ওপর ইনি এক অদ্ভুত নেশা করে। সিগারেটের গোটা দুই টান দিয়া বলিল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজই, সমাজের নিকৃষ্ট লোক নিয়ে আপনার কারবার করতে হয়। মদ, গাঁজা, চন্ডু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেননি, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আটকে উঠিয়া বলিলাম, মাকড়সার রস? সে আবার কি? মোহন বলিল, এক জাতীয় মাকড়সা আছে যে শরীর থেকে এ বিভৎস বিষাক্ত রস বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলিল, টারান্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বই পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখি। মোহন বলিল, ঠিক বলেছেন টারান্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব বেশি চলন আছে। এই টারান্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করিলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে মাকড়সার রস কি লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সারা সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য।
আমাদের নন্দলাল বাবু বোধহয় যৌবনকালে চমৎকার নেশাটি ধরেছিলেন, তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম, তখনও উনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছে। সে আজ বছর খানেকের কথা। আমি প্রথমে ওটা বন্ধ করে দিলুম, বললাম যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এটা নিয়েও খুব ধস্তাধস্তি হলো, তিনি খাবেনই, আমিও খেতে দিব না। শেষে আমি বললুম আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দিব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির ভিতর চারদিক কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলে, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছাতে না পারে। তিনি নিজে এরকম চলৎ শক্তিহীন, বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়িসুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারলুম না। প্রথমটা আমার সন্দেহ হলো, হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইল। কিন্তু আশ্চর্য মশায়, আমার চোখের সামনে তিনবার সেই বিষ খেলেন। তা নাড়ি দেখে বুঝলুম, অথচ কখন খেলেন ধরতে পারলুম না। তারপর তার ঘর আতিপাতি করেছি, তার বাইরের লোকের সঙ্গে দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাত বন্ধ করতে পারে। এখনো সমভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে, লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খাই কি করে? মোহন চুপ করিল। বমকে শুনতে শুনিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, কিনা বলতে পারে না। মোহন শেষ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, অজিত, বাড়ি চলো, একটা কথা হঠাৎ মাথায় এসেছে। যদি যা ঠিক হয় তাহলে। বুঝিলাম সে পুরনো জালিয়াত আবার তাহাকে চাপিয়া ধরিয়াছে। মোহন এতক্ষণ যে বকিয়া গেল, তাহার শেষের দিকের কথাগুলো হয়তো তাহার কানেও যায় না। আমি একটু অপ্রতিভভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বই কি, সমস্যাটা খুবই মজার, কৌতূহল হচ্ছে। কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিল, তবে কাজ নেই, থাক, আপনাকে এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত। কিন্তু জানেন কি, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচানো পারা যেত। একটা লোক যত বড়ই পাপিষ্ট হোক না, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হইয়া বলি, আমি করব না বলিনি তো। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘণ্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়। কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না। সে আমি দেবও না, আপনি নিশ্চিত থাকুন। কিন্তু এখনই আমার বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটিকে ধরে ফেলেছে, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দিতাম। মোহন হাসিয়া বলিল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দিব।
ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা, এক কাজ করা যায়, তাতে আপনার উৎকণ্ঠা অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখের কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিব। ব্যোমকেশের বদলে আমি যাইব, ইহাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটিয়া উঠিল, তাহা কাহারও চক্ষু এড়াইবার না। ব্যোমকেশ তাহা দেখিয়া হাসিয়া বলিল, আপনার বাল্যবন্ধু বলেই বোধ হয় অজিতের ওপর আপনার তেমন ইয়ে নেই। কিন্তু হতাশ হবেন না, সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনি ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হবেন। হয়তো নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটন করে দিবে। আমাকেও দরকার হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হল না। রুই কাতলা ধরিবার আশায় ছিপ ফেলিয়া যাহারা সন্ধ্যাকালে পুঁটি মাছ ধরিয়া গৃহে প্রত্যাবর্তন করে, তাহাদের মতো মুখ ভার করিয়া সে বলিল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আমি তো তখন আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডাকিয়া বলিল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিয়ে। এই বলিয়া সে প্রস্থান করিল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্য মর্মোদ্ঘাটন করিতে দেখিয়াছি ও তাহাতে সাহায্য করিয়াছি। তার অনুসন্ধান পদ্ধতি এতদিন একসঙ্গে থাকিয়া অনেকটা আয়ত্ত হইয়াছে। তাই মনে মনে ভাবিলাম, এই সামান্য ব্যাপারে কিনারা করিতে পারিব কিনা। বিশেষ আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখিয়া ভেতর ভেতর একটা জিদ চাপিয়াছিল। যেমন করিয়া পারি এ ব্যাপারে নিষ্পত্তি করিব। মনে মনে এরূপ সংকল্প আটিয়া মোহনের সহিত লেখ হইতে বাহির হইলাম। বাস আরোহণে যখন নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হইলাম, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। রাস্তার গ্যাস জ্বলিয়া উঠিতেছে। মোহন পথ দেখাইয়া লইয়া চলিল। সার্কুলার রোড হইতে একটা গলি ধরিয়া কিছু দূর অগ্রসর হইবার পর সম্মুখে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখাইয়া মোহন বলিল, এই বাড়ি। দেখিলাম সেকেলে ধরনের একটা পুরাতন বাড়ি। সম্মুখের লোহার ফটকে টুল পাতিয়া দারোয়ান বসিয়া আছে। মোহনকে দেখিয়া সেলাম করিয়া পথ ছাড়িয়া দিল, কিন্তু আমার প্রতি সদিগ্ন দৃষ্টিপাত করিয়া বলিল, বাবুজি, আপকাও ভিতর জানা। মোহন হাসিয়া বলিল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব, বহুত খুব। দারোয়ান সরিয়া দাঁড়াইল। আমরা বাড়ির সম্মুখস্থ অঙ্গনে প্রবেশ করিলাম। অঙ্গন পার হইয়া বারান্দায় উঠিতেই ভিতর হইতে একটি ২০-২২ বছরের যুবক বাহির হইয়া আসিল। কে? ডাক্তারবাবু, আসুক। আমার দিকে সপ্রশ্ন নেত্রে চাহিয়া জিজ্ঞাসা করিল, ইনি? মোহন তাহাকে একটু তফাতে লইয়া গিয়া নিম্নকণ্ঠে কি বলিল। যুবকও উত্তর দিল, বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করাইয়া দিল। গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তাহার অনুবর্তী হইয়া আমরা বাড়ির ভিতর প্রবেশ করিলাম। ২টা ঘর অতিক্রম করিয়া তৃতীয় ঘরের বন্ধ দরজার করাঘাত করিতেই ভিতর হইতে একটা কলহ তীক্ষ্ণ ভাঙ্গা কণ্ঠস্বর শোনা গেল। কে? কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলিল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দোর খোল। একটা ১৮-১৯ বছরের বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলিয়া দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করিলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করিল, খেয়েছেন? অভয় স্নানভাবে ঘাড় নাড়িল। ঘরে ঢুকে প্রথমে দৃষ্টি পড়িল, ঘরের মধ্যস্থলে খাটের উপর বিছানা পাতা রহিয়াছে, এবং সে বিছানায় বালিশের ঠেস দিয়া বসিয়া ডান হাতে উত্থিত কলম ধরিয়া অতি শীর্ণকায় নন্দলালবাবু ক্ষুদ্র কষায়িত নেত্রে আমাদের দিকে চাহিয়া রইয়াছেন।
মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলিতেছিল, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপায়ের উপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখিতে পাইলাম। তাহার বয়স বোধ করি ৫০-এর নিচে, কিন্তু মাথার সমস্ত চুল পাকিয়া একটা শ্রীহীন পাশিতে বর্ণ ধারণ করিয়াছে। হাড় চওড়া ধারালো মুখে মাংসের লেশমাত্র নাই। অনুর হস্তি দুটো যেন চর্ম ভেদ করিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে। পাতলা দ্বিধা ভগ্ন নাকটা মুখের ওপর বৃন্ধের মতো ঝুলিয়া পড়িয়াছে। চোখ দুটো কোনা অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তাহারা মৎস্যচক্ষুর মতো ভাবলেশীন হইয়া পড়িবে, তার আভাসও সে চক্ষে লুকায়িত আছে। নিম্নের ঠোঁট শিথিল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। সব মিলিয়া মুখের উপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হইয়া আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতির লোকটার দিকে বিস্মিতভাবে চাহিয়া থাকিয়া দেখিলাম, তাহার বাঁ হাতটা থাকিয়া থাকিয়া অকারণে অনত্রিত হইয়া উঠিয়াছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া নৃত্য শুরু করিয়া দিয়াছে। মৃতব্যঙ্গের দেহ শরীর সংস্পর্শে চমকিয়া উঠিতে যারা দেখিয়াছেন, তাহারা এই স্নায়ুনৃত্য কতকটা আন্দাজ করিতে পারিবে। নন্দলাল বাবুও বিষদৃষ্টিতে আমার দিকে তাকাইয়াছিলেন। সে ভাঙা অথচ তীব্র স্বরে বলিয়া উঠিলে, ডাক্তার, হে আবার কাকে নিয়ে এসেছ? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের ইশারায় করিয়া আমাকে জানাইল যে আমি যেন গৃহস্বামীর এরূপ সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার উপর হইতে বিক্ষিপ্ত কাগজগুলো সরাইয়া শয্যাপার্শ্বে রাখিয়া রোগীর নাড়ি হাতে লইয়া স্থির হইয়া দেখিতে লাগিল। নন্দলালবাবু মুখে একটা বিকৃত হাস্য লইয়া একবার আমার পানে একবার ডাক্তারের পানে তাকাইতে লাগিলে। বাহারটা তেমনি নৃত্য করিতে লাগিল। শেষে হাত ছাড়িয়া দিয়া মোহন বলিল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাপের কি? মোহন অদর ধ্বংসন করিল। তারপর বলিল, এতে কেবল নিজেরই ক্ষতি করছেন, আর কারও নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বোঝবার ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের রফাদফা করে ফেলেছে। নন্দদুলালবাবু মুখের একটা পৈশাচিক বিকৃতি করিয়া বলিলে, তাই নাকি? ইয়ার মস্তিষ্কের রফাদফা করে ফেলেছি, কিন্তু তোমার ঘরে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছ না কার। বলি, চারদিকে তো সেবাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না তো? বলিয়া হিহি করিয়া এক অশ্রাব্য হাসি হাসিতে লাগিলে। মোহন বিরক্তভাবে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার সঙ্গে কথা কয় ঝকমারি, যা করছিলেন করুন। নন্দদুলালবাবু পূর্বহিত হিহি করিয়া হাসিতে হাসিতে বলিলেন, দু ডাক্তার দু, আমায় ধরতে পারলে না, ধিনটা ধিনা পাকানো না। সঙ্গে সঙ্গে দুই হাতের বৃদ্ধাষ্টও তুলিয়া নাড়িতে লাগিলেন। নিজের পুত্রদের সম্মুখে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগিল। মোহনেরও বোধ করি ধৈর্যের বন্ধন ছিঁড়িবার উপক্রম করিতেছিল। সে আমাকে বলিল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বৃদ্ধাসুস্থ আস্ফলন থামাইয়া নন্দদুলাল বাবু দুই সর্পচক্ষু আমার দিকে ফিরাইয়া কটুকণ্ঠে কহিলে, হে তুমি আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কি কোনো জবাব দিলাম। চালাকি করবার আর জায়গা পাওনি, ওসব খন্ডি ফিকির এখানে চলবে না। জাদু বুঝেছ? এবার আর চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো, যত সব নচ্ছার ছিচকে চোরের দল। বলিয়া মোহনকেও নিজের দৃষ্টির মধ্যে সাপটায় রইল। সে কি আমাকে কি উদ্দেশ্যে আনিয়াছে ঠিক না বুঝিলেও আমার পর তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলিল, ওর কথায় কান দেবেন না,
ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবিলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উৎকোপ প্রকট করিয়া তোলে। যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইহা খায়, তাহার নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপণ করিবে? ব্যোমকেশ বলিয়াছিল সব দিক ভালো করে লক্ষ্য করিতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিক ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া লওয়া। ঘরটা বেশ বড়, আসবাবপত্রও অধিক নাই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা টেবিল। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস, পর্ব 1। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।